ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ক্লাস 11 রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা শুরু করব। রাসায়নিক বন্ধনে আমরা আগের ক্লাসে লিনাস পাউলিং এবং স্লেটারের ভিভিটি থিওরি নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ যোজতা বন্ধন তত্ত্ব, এবং সেখান থেকে আমরা হাইব্রিডেশন থিওরি গেছিলাম। এবং হাইব্রিডেশন থিওরিতে অর্থাৎ সংকরায়ন তত্ত্বে আমরা দেখেছিলাম যে বিভিন্ন যৌগের ক্ষেত্রে তার সংকর কক্ষ কিভাবে জ্যামিতি আকৃতিকে নির্ণয় করতে সাহায্য করে। কিন্তু আমরা খুব মজার জিনিস দেখেছিলাম আমরা আগের ক্লাসে, যে স্ট্রাকচারগুলো যে যৌগগুলো দেখেছিলাম তার মধ্যে কোনোটার কিন্তু পাই বন্ধন লক্ষ্য করা যায়নি। অল কম্পাউন্ড উইল ফর্ম দ্য অনলি সিগমা বন্ড, অর্থাৎ সমস্ত কম্পাউন্ডই সিগমা বন্ড তৈরি করেছে, কিন্তু কোনো কম্পাউন্ড পাই বন্ড তৈরি করেনি। আজকে আমরা কিছু এক্সাম্পল নিয়ে শুরু করছি যেখানে পাই বন্ধন আছে। আমি আগে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তারপরে বলবো কখন পাই বন্ধন আছে, পাই বন্ধন তাহলে কী হিসাব করতে হবে সেগুলো ডিটেলস বলবো। তাহলে ফার্স্ট বিষয় হচ্ছে যে একটা যৌগ সিগমা বন্ধন আছে এবং সেই যৌগগুলো কিভাবে ভিভিটি থিওরির সাহায্যে তার জ্যামিতি আকৃতি নির্ণয় করা যাবে সেটা আমরা আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। আজকে আমরা বলবো যে একটা যৌগে পাই বন্ধন থাকলে কিভাবে ভিভিটি থিওরি অনুযায়ী সেই যৌগের জ্যামিতি আকৃতি নির্ণয় করা যাবে। প্রথম কথা বলি যে একটা যৌগে পাই বন্ধন আছে আমি বুঝবো কি করে। যদি কোনো যৌগে পার্শ্বীয় পরমাণু রূপে, আবার রিপিট করছি, পার্শ্বীয় পরমাণু রূপে, কারণ আমরা আগের ক্লাসে বলেছিলাম কেন্দ্রীয় বা পার্শ্বণু কোনগুলো, যদি কোনো যৌগে পার্শ্বীয় পরমাণু রূপে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এরকম কোনো মৌল থাকে, পার্শ্বীয় পরমাণু রূপে কী কী থাকলে অক্সিজেন, সালফার বা নাইট্রোজেন এরকম কোনো মৌল থাকলে সেই সমস্ত যৌগে পাই বন্ধন লক্ষ্য করা যায়। এবং পাই বন্ধনের সময় মনে রাখতে হবে যতগুলো সিগমা হবে ততগুলো পাই হবে, অর্থাৎ যদি যত সংখ্যক পাই বন্ধন হবে ঠিক সমসংখ্যক সিগমা বন্ধন সেখানে মাস্ট প্রেজেন্ট থাকবে। একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করি তোমাদের কাছে। দ্যাট মিনস কার্বন ডাই অক্সাইড। এটা ভালো করে দেখো, এর কেন্দ্রীয় পরমাণু হিসেবে কি আছে কার্বন, আর পার্শ্ব পরমাণু হিসেবে কি আছে অক্সিজেন। তাহলে পার্শ্ব পরমাণু হিসেবে অক্সিজেন আছে এখানে। এখনই বলেছিলাম যদি কোনো যৌগে পার্শ্বীয় পরমাণু রূপে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এইরকম কোনো মৌল থাকে তাহলে সেই যৌগে কি বন্ধন দেখা যাবে পাই বন্ধন লক্ষ্য করা যাবে, সেই যৌগে পাই বন্ধন লক্ষ্য করা যাবে। এবং যতগুলো পার্শ্ব পরমাণু থাকবে সমসংখ্যক পাই বন্ধন লক্ষ্য করা যাবে। তাহলে এখানে কটা পাই বন্ধন থাকবে দুটো, আর পাই বন্ধন যা থাকবে ঠিক সমসংখ্যক সিগমা বন্ধনও থাকবে। সিগমা বন্ধন থাকবে কতগুলো দুটো। তাই আমি দেখে নিই কার্বন ডাইঅক্সাইডের ভিভিটি থিওরি অনুযায়ী। তাহলে এখানে প্রথম আমরা যে জিনিসটা করি সেটা এখানেও বলতে হবে, কেন্দ্রীয় পরমাণু কার্বনের বহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস। কার্বনের কত হা হি লি বে বো কা, দ্যাট মিন্স 6, মানে 1s2 2s2 2p2। তাহলে বহিস্থ কক্ষ হলে কি হবে 2s2 2p2। তাহলে এটাকে আমি দেখি এখানে কার্বন 6 2s 2p 2s2 2p2। দ্যাট মিন্স এটা কোন অবস্থা স্থিতাবস্থা। এইখানে এবারে ভিভিটি থিওরিতে এলএস পাউলিং এর তত্ত্বে এখানে একটু ডিফেক্ট এলো বা এখানে একটু চেঞ্জ এলো। সেটা কি বলা হয়েছিল যতগুলো পার্শ্বীয় পরমাণু থাকবে সমসংখ্যক কি থাকবে বিজোড় ইলেকট্রন থাকবে, এবং সেই বিজোড় ইলেকট্রনগুলো কি করবে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে। এখানে কিন্তু কথাটা বলছে একটু উল্টো, এখানে কি বলছে যত সংখ্যক পার্শ্বীয় থাকবে তার দ্বিগুণ সংখ্যক বিজোড় ইলেকট্রন সৃষ্টি করতে হবে। কেন এখনই দেখলে না, তার মধ্যে দুটো সিগমা বন্ধন থাকলে দুটো পাই বন্ধন থাকে, তাহলে যতগুলো পাই হবে ততগুলো সিগমা হবে, তাহলে কি ডবল লাগবে। সেখানে কি ছিল যতগুলো পার্শ্বীয় থাকবে ততগুলো সিগমা হবে, যেমন PCl5 তাহলে 5টা সিগমা হবে। কিন্তু এক্ষেত্রে দেখো CO2 মানে দুটো পাই হবে, আবার যতগুলো পাই হবে ততগুলো সিগমা হবে, তাহলে কটা সিগমা হবে দুটো সিগমা হবে। তাহলে মোট কটা বন্ধন হচ্ছে 4টা বন্ধন হচ্ছে। তাই এই জন্য কি দরকার দুটো থাকলে আমি কতগুলো অযুগ্ম তৈরি করবো 4টা। তাহলে আমি এই জায়গাটা আবার রিপিট করছি, কত বোঝার চেষ্টা করো যে যদি
শুধু সিগমা বন্ধন হয় তার যতগুলো পার্শ্ববর্ণ থাকবে ততগুলো বিজোড় ইলেকট্রন সৃষ্টি করতে হবে। কিন্তু পাই বন্ধন থাকলে কি দেখা যাবে, যতগুলো পরমাণু পার্শ্ববর্ণ থাকবে তার দ্বিগুণ সংখ্যক বিজোড় ইলেকট্রন সৃষ্টি করতে হবে। কেন দ্বিগুণ সংখ্যক? না সেখানে পাই ও সিগমা মোট বন্ধন হবে, কিন্তু সিগমা বন্ধনে শুধু সিগমা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কটা অযুগ্ম ইলেকট্রন চাই বা বিজোড় ইলেকট্রন চাই? 4টা। কেন? দুটো অক্সিজেন আছে মানে কটা বিজোড় ইলেকট্রন চাই? 4টা। কিন্তু আছে কটা? দুটো। কোথায় নিয়ে যাবো আমি? এক্সাইটেড স্টেটে নিয়ে যাবো। উদ্দীপ্ত অবস্থা। তাহলে 2s2 2p2 2s এর যে একটা ইলেকট্রন এটা চলে গেল 2p2। তাহলে এখানে দেখো এবার এখানে কার্বনেতে কটা অযুগ্ম সৃষ্টি হয়েছে? এখন 4টা। তাহলে ঠিক আছে, কেন বলেছিল যতগুলো পাই বন্ধন হবে ততগুলো সিগমা, মানে এখানে সবসময় ডবল সংখ্যক অযুগ্ম সৃষ্টি করতে হবে। তাহলে যা ডবল হয়ে গেছে, দুটো ডবল 4টা হয়ে গেছে। এবার কি হবে? বন্ড হবে CO2। S2p। ওকে, কি বলেছিলাম? যতগুলো সিগমা হবে ততগুলো পাই হবে। তাহলে এখানে কটা পাই হবে? দুটো পাই হবে। কটা সিগমা হবে? দুটো সিগমা হবে। যটা সিগমা হবে ততগুলো ঘর রেখে বাকি ঘরগুলো ছেড়ে দিবে। তাহলে কটা সিগমা হবে? দুটো। তাহলে দুটো ঘর ছেড়ে দেবে, তারপরে কি করবে? পাই করবে। কি বললাম? যতগুলো সিগমা হবে ততগুলো ঘর ছেড়ে পাই বন্ধন তৈরি করবে। যতগুলো সিগমা হবে ততগুলো ঘর ছেড়ে পাই বন্ধন তৈরি করবে। তাহলে এখানে কটা সিগমা হবে? দুটো। তাহলে এই জন্য এখানে একটা অক্সিজেন এলো, সে একটা ইলেকট্রন দিল, তারপরে সিগমা, আর দুটো ঘর ছেড়ে আবার ওই অক্সিজেনটা একটা পাই বন্ধন করলো। ভালো বোঝার চেষ্টা করবে। কি বললাম? যতগুলো সিগমা হবে ততগুলো ঘর ছেড়ে দাও। তাহলে কটা সিগমা হবে? দুটো। এই দুটো ঘর ছেড়ে দাও, তারপরে পাই দেখা। কি করে পাই দেখাচ্ছে? ওই অক্সিজেন পরমাণুটি একবার একটা ইলেকট্রন দিয়ে সিগমা করলো, ওই অক্সিজেনটা পাই করলো। কারণ একই ওই অক্সিজেন একই সময় সিগমা পাই দুটো হচ্ছে, তাই একবার সিগমা করলো আর পাই করলো। ঠিক একই জিনিস আরেকটা অক্সিজেন এর সঙ্গে সিগমা করলো, আবার এখানে এসে পাই করলো। ভিভিডি থিওরি বা লিনাস পাউলিং এর যে ভিভিডি থিওরি, সেখানে কিন্তু পাই বন্ধনের কথা বলা হয়নি বা পাই বন্ধন উল্লেখ করা হয়নি, তাই পাই বন্ধনকে বাদ দিতে হবে। এটা কটা পাই বন্ধন হয়েছে? এখানে দুটো পাই বন্ধন, এটা বাদ দিয়ে দাও। এবং এই দুটো পাই বন্ধন হয়েছে, তাই দুটো বাদ দিয়ে দাও। তাহলে কি পড়েছে? একটা এস একটা পি পড়েছে। ভালো দেখো, এখানে দুটো পাই বন্ধন আমি বাদ দিয়ে দিলাম। দেখো এই দুটো পাই বন্ধন হয়েছে, দুটো পাই বন্ধন বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়েছে? একটা এস একটা পি। এই সংকলন দশা হবে sp। এই কার্বন ডাই অক্সাইডের সংকর আয়ন দশা কত হলো? sp। কি করে sp হলো নিশ্চয় করতে দেখো ভালো করে। এখানে কটা পাই বন্ধন হয়েছে? দুটো পাই বন্ধন হয়েছে। দুটো পাই বন্ধন বাদ দিয়ে দাও, কারণ দুটো পাই বন্ধন লিনাস পাউলিং এর তত্ত্বে নেই। দুটো পাই বন্ধন বাদ দিয়ে দাও। তাহলে কি পড়েছে? একটা এস একটা পি। তাহলে সংকর দশা হবে sp। তাহলে কার্বনের সংকর দশা হচ্ছে sp। sp হলে কি হয়? আমরা আগের দিন বলেছি sp হলে কি হয়? sp হলে হয় লিনিয়ার বা সরল রৈখিক। তাহলে কার্বন ডাই অক্সাইড স্ট্রাকচারটা কি হবে? লিনিয়ার বা সরল রৈখিক হবে। তাহলে সি ও, তাহলে একটা সিগমা হলো আর একটা পাই। তাহলে কেন একটা দেখেছিলাম, একটা অক্সিজেন একটা নির্দিষ্ট কার্বনের সঙ্গে একবার সিগমা করবে একবার পাই করবে। ঠিক একই জিনিস এধারে আবার একটা সিগমা একটা পাই। জ্যামিতি আকার কি হবে? লিনিয়ার স্ট্রাকচার বা সরল রৈখিক। তাহলে একটা যৌগে পাই বন্ধন কখন আছে বুঝতে পেরেছি, যদি কোনো যৌগে পার্শ্ব পরমাণু হিসেবে অক্সিজেন বা সালফার বা নাইট্রোজেন থাকে। আবার একটা যৌগে পাই বন্ধন থাকলে কি হবে তার বন্ধনকে আলোচনা করতে, সেটা দেখিয়ে দিয়েছি। পাই বন্ধন থাকলে কি করতে হবে? যতগুলো পার্শ্ববর্ণ থাকবে তার দ্বিগুণ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে হবে। এবং বন্ধন দেখানোর সময় মনে রাখতে হবে সিগমা বন্ধন যতগুলো হবে ততগুলো ঘর ছেড়ে পাই বন্ধন দেখাতে হবে। তোমরা নিজেরা ট্রাই করবে। তোমাদের হোমওয়ার্ক থাকলো SO3 সালফার ট্রাই অক্সাইডের কি হবে? SO3 এটা তোমরা ট্রাই করবে। SO3 এর ক্ষেত্রে SO3 এর ক্ষেত্রে কি হবে এটা হোমওয়ার্ক থাকলো। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি লিমিটেশন অফ ভিবিটি থিওরি। নেক্সট হচ্ছে আমরা নতুন বিষয়ে
ভিবিডি তত্ত্বের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ ভিবিডি থিওরি, ভিবিটি তত্ত্বের সীমাবদ্ধতা, ভিবিডি তত্ত্বের সীমাবদ্ধতা। আমি এখনই ভিবিডি তত্ত্বের সীমাবদ্ধতা একটা কথা বলেছিলাম এখনই, যে কোনো যৌগের মধ্যে পাই বন্ধন যদি থাকে সেই পাই বন্ধনের উপস্থিতি কিন্তু ভিবিডি তত্ত্বে ব্যাখ্যা করা হয়নি। আমি এখনই বলেছি কার্বন ডাইঅক্সাইডে দেখো পাই বন্ধন ছিল দুটো, কিন্তু সেটার কথা আলোচনা করা হয়নি। অর্থাৎ লিনাস পাউলিং এবং স্লেটারের যে ভিবিডি তত্ত্ব ছিল সেখানে পাই বন্ধনের কথা উল্লেখ করা হয়নি। নেক্সট বিষয় হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখাচ্ছি যার স্ট্রাকচার ভিবিডি তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছে না। কেন যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা ডিটেলসে পরবর্তীকালে বলবো। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে এক্সাম্পলগুলো কিন্তু আমরা ভিবিডি তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো না। যেমন একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি আমি, অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া গ্যাস। এই অ্যামোনিয়ার কি স্ট্রাকচার হবে আমরা ভিবিডি তত্ত্বে দেখার চেষ্টা করি। আমরা ভিবিডি তত্ত্বে দেখার চেষ্টা করি ওই অ্যামোনিয়ার কি স্ট্রাকচার হবে। তাহলে এখানে কেন্দ্রীয় অণু কি আছে? নাইট্রোজেন। তাহলে লিখে ফেলি কেন্দ্রীয় পরমাণু N এর বহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস কত হবে? নাইট্রোজেনের মানে হা, হি, লি, বে, বো, কা, না, মানে নাইট্রোজেন। কত তার দেখতে পাচ্ছ? 4 3 7, মানে 1:2 2:2 2p3। বহিস্থ কক্ষ হওয়ার জন্য কি হবে? শুধু 2:2 2p3। তাহলে লেখার সময় কি লিখি? নাইট্রোজেন 7, 2:2 2p3 2:2 2p3। ওকে, 2s2p। এটা কি কক্ষ? এর কি অবস্থা? স্থিতাবস্থা। এবার তোমরা দেখো এর মধ্যে কি পাই বন্ধন আছে? দেখো পাই বন্ধন শর্ত কি ছিল? যদি পার্শ্ব পরমাণু হিসাবে কে কে থাকে? অক্সিজেন, সালফার বা নাইট্রোজেন। এখানে নাইট্রোজেন আছে কিন্তু নাইট্রোজেনটা পার্শ্ব অণু হিসাবে আছে না কেন্দ্রীয় অণু হিসাবে আছে? অবভিয়াসলি কেন্দ্রীয় অণু হিসাবে আছে, পার্শ্ব অণু হিসাবে নেই। তাহলে বলেছিলাম পার্শ্ব অণু হিসাবে যদি নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার থাকে তখনই পাই বন্ধন হবে। তাহলে এখানে পাই বন্ধন হবে না। তাহলে এখানে নিশ্চয় তাহলে যতগুলো পার্শ্ব অণু থাকবে আমি কি নেব? সমসংখ্যক অযুগ্ম সৃষ্টি করবো এখানে। তাহলে পাই বন্ধন থাকলে দ্বিগুণ হয়, কিন্তু পাই বন্ধন না থাকলে কি হবে? সমসংখ্যক। তাহলে এখানে কটা পার্শ্ব অণু আছে? তো নিজেরা দেখো এখানে কটা পার্শ্ব অণু আছে? 3টে। তো 3টে পার্শ্ব অণু থাকা মানে এখানে কতগুলো অযুগ্ম সৃষ্টি করতে হবে? কতগুলো? অবভিয়াসলি 3টে অযুগ্ম সৃষ্টি করতে হবে। একটু ভালো করে দেখো 3টে অযুগ্ম অলরেডি সৃষ্টি হয়ে আছে, 1 2 3। তাহলে এটাকে কি আমরা উদ্দীপ্ত অবস্থায় নিয়ে যাব? নিয়ে যাব না। কেন? আমার উদ্দীপ্ত অবস্থায় তখন নিয়ে যাই যখন আমার পার্শ্ব পরমাণুর সমসংখ্যক অযুগ্ম সৃষ্টি হয় না, পার্শ্ব পরমাণুর সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয় না, তখনই আমরা যাই। কিন্তু এখানে অলরেডি সৃষ্টি হয়ে বসে আছে, তো এখন আমরা যাব না। তাহলে এবার বন্ডিং করব। তাহলে বন্ডিং, S 2p 1 2 3 4 5। ওকে, তাহলে এবার বন্ডিং হবে। তাহলে একটা H, একটা ইলেকট্রন দিল সিগমা, একটা H, একটা ইলেকট্রন দিল সিগমা, একটা H, একটা ইলেকট্রন দিল সিগমা। কত সংক্রান্ত দশা? ভালো করে দেখো তোমরা, কত সংক্রান্ত দশা? অনেকে বলবে P3। না, P3 নয়, সামনে তো একটা S আছে, সামনে তো একটা S আছে, তাই শুধু P3 হবে না, কারণ সামনে এসটা রাসায়নিক অংশগ্রহণ করেনি, ঠিক আছে, রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করেনি, ঠিক আছে, কিন্তু শুধু কক্ষকেই আছে, শুধু কক্ষ বাইরে বেরিয়ে যায়নি। তাহলে এই জন্য কত হবে? একটা S P P P, মানে কটা P? 3টে P। তাহলে অ্যামোনিয়ার সংশ্লেষ কত হবে? sp3। তাহলে কি লিখতে পাচ্ছি? NH3 এর সংকরায়ন
দশা কত হলো sp3। তো আগের দিন বলেছে sp3 হলো কি জ্যামিতিক আকৃতি হওয়া উচিত, কি হওয়া উচিত? হ্যাঁ, sp3 হলে টেট্রাহিড্রাল হওয়া উচিত, কারণ আমরা আগের দিন বলেছিলাম sp3 সংকরায়ন দশা হলে জ্যামিতিক আকৃতি হয় টেট্রাহিড্রাল, আমরা CH4 বা মিথেনের সাপেক্ষে দেখেছিলাম নিশ্চয়ই। তাহলে অ্যামোনিয়ার কি আকার হওয়া উচিত? উচিত উচিত হচ্ছে sp3 মানে sp3 মানে চতুস্তলিক হওয়া উচিত, কিন্তু বাস্তবে দেখা যায় এর স্ট্রাকচার হচ্ছে বা এই গঠন হচ্ছে কি, গঠন হচ্ছে পিরামিডীয়, দ্যাট মিন্স পিরামিডাল স্ট্রাকচার। তাহলে এলএস পাউলিং তত্ত্বে এর আকার যে পিরামিডীয় হবে ব্যাখ্যা করতে কি পারলো? উত্তর হবে না, ব্যাখ্যা করতে কিন্তু পারেনি। এর স্ট্রাকচার হওয়া উচিত ছিল টেট্রাহিড্রাল বা চতুস্তলকীয়। কোন তত্ত্ব অনুযায়ী? ভিভিডি তত্ত্ব অনুযায়ী, সংকরণ তত্ত্ব অনুযায়ী এর আকৃতি হওয়া উচিত ছিল চতুস্তলকীয়। বাস্তবের আকৃতি কিন্তু হয়ে গেছে পিরামিডীয়। পিরামিডীয়। তাহলে এই অ্যামোনিয়া স্ট্রাকচার পিরামিডীয় কেন হলো সেই তত্ত্ব ভিভিডি তত্ত্বে ব্যাখ্যা করা যায়নি। এগুলোকেই বলা হয় লিমিটেশন অফ ভিভিডি থিওরি বা ভিভিডি তত্ত্বের সীমাবদ্ধতা। তাহলে কাদের ক্ষেত্রে ব্যাখ্যা করা গেল না? যে সমস্ত যৌগে কিছু ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া করে না, যেমন যেমন এই রকম কিছু ইলেকট্রন যারা রাসায়নিক বিক্রিয়া করে না, যাদেরকে আমরা নাম দেই নিঃসঙ্গ ইলেকট্রন বা ইংলিশে বলা হয় লোন পেয়ার অফ ইলেকট্রন, মানে যে রাসায়নিক বিক্রিয়া যেগুলো নিঃসঙ্গ, কারোর সঙ্গে নেই, মানে রাসায়নিক বন্ধন করে না, এরকম ইলেকট্রন যে সমস্ত যৌগে আছে সেই সমস্ত যৌগকে আমরা ভিভিডি তত্ত্বের সাহায্যে বা সংকরায়ন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো না। নিশ্চয়তার কাছে বোঝা গেল? যে সমস্ত যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এরকম যৌগের ক্ষেত্রে ভিভিডি তত্ত্ব নট অ্যাপ্লিকেবল বা ভিভিডি তত্ত্ব প্রযোজ্য হয় না। এগুলো হচ্ছে লিমিটেশন অফ ভিভিডি থিওরি বা লিমিটেশন অফ যোজ্যতা বন্ধন তত্ত্বের সীমাবদ্ধতা। এই লিমিটেশন বা সীমাবদ্ধতাগুলো ওভারকাম করার জন্য পরবর্তীকালে নতুন কিছু তত্ত্ব আসে। এই নতুন কিছু তত্ত্বের মধ্যে যে তত্ত্বটার কথা আমরা বলবো তার নাম হচ্ছে ভেসপার থিওরি। তাহলে এলএস পাউলিং যেটা ব্যাখ্যা করতে পারলেন না, এলএস পাউলিং যেটা বা স্লেটার বা হাইব্রিডেশন তত্ত্বে যে জিনিসটা ব্যাখ্যা করা গেল না সেটা ব্যাখ্যা করার জন্য পরবর্তীকালে নতুন একটা তত্ত্বের কথা আমরা পড়বো। তত্ত্বটার নাম হচ্ছে VSEPR তত্ত্ব। একে সংক্ষেপে বলা হয় ভেসপার তত্ত্ব। ভেসপার মিন্স ভ্যালেন্স সেল ইলেকট্রন, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR থিওরি বা ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। বাংলায় বলা হয় যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড়ের বিকর্ষণ তত্ত্ব। তত্ত্বটার নাম হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড়ের বিকর্ষণ তত্ত্ব, যেটাকে আমরা ইংলিশে বলি VSEPR তত্ত্ব। তাহলে এই তত্ত্বের সাহায্যে আমরা কোন একটা যৌগের জ্যামিতিক আকৃতি যেটা ভিভিডি তত্ত্বে ব্যাখ্যা করা যায় না সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবো আমরা। এই তত্ত্বে 5টা থিওরি আছে বা 5টা সূত্র আছে। 5টার মধ্যে আমরা এখানে 4টা নিয়ে আলোচনা করবো। 55টা অ্যাপ্লিকেশন আমাদের এইচএস এর সিলেবাসে তেমন একটা নেই, হায়ার এডুকেশনের ক্ষেত্রে আছে। তাহলে VSEPR তত্ত্বে 5টা তত্ত্ব আছে বা 5টা সূত্র আছে। সেই 5টা সূত্রের মধ্যে একটা করে আমি এখানে আলোচনা করব। সূত্র 1 বা প্রথম সূত্র। প্রথম সূত্রে কি বলেছে? প্রথম সূত্রে বলেছে কোন একটা যৌগের তার যোজ্যতা কক্ষে উপস্থিত মোট ইলেকট্রন জোড়ই তার জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। একটু ভালো করে মনে করো, ওখানে বলা হয়েছিল কোন একটি যৌগের যোজ্যতা কক্ষের সংকর কক্ষ কি তার জ্যামিতিক আকৃতি নির্দিষ্ট করে। কিন্তু এখানে কি বলা আছে? কোন একটি মৌলের বা কোন একটি যৌগের তার যোজ্যতা কক্ষে
উপস্থিত মোট ইলেকট্রন জোড়ের সংখ্যায় তার জ্যামিতিক আকৃতিকে প্রকাশ করে। কিভাবে করছে একটু দেখো তোমরা। বলছে যদি এখানে আছে ইলেকট্রন জোড়, এখানে আছে জ্যামিতিক আকার, আর এইখানে হচ্ছে আমি এক্সট্রা করলাম, এটা সিলেবাসে নয়, সংখ্যক অক্ষর। আবার বলছি এটা কিন্তু এখানে নয়, তত্ত্বটা আছে এই দুজন নিয়ে, এটা তোমাদেরকে শর্ট নিয়ম শেখানোর জন্য লিখে রাখলাম। তাহলে এটা আমার এক্সট্রা পার্ট, মেন জিনিসটা তোমাদের এটা। তো কি বলেছে, ইলেকট্রন জোড় যদি 2 হয়, কি বলছে, যোজক অক্ষে উপস্থিত ইলেকট্রন জোড় সংখ্যাই বলছে তার জ্যামিতিক আকৃতিকে নির্দেশ করে। যদি ইলেকট্রন জোড় যদি 2 হয় তাহলে জ্যামিতিক আকার হবে সরল রৈখিক। সরল রৈখিক। যদি ইলেকট্রন জোড় সংখ্যা 3 হয়, জ্যামিতিক আকার হবে ত্রিকোণীয় সমতলীয়। যদি ইলেকট্রন জোড় সংখ্যা 4 হয়, জ্যামিতিক আকার হবে চতুস্তলকীয়। যদি ইলেকট্রন জোড় সংখ্যা 5 হয়, তাহলে স্ট্রাকচার হবে টিবিপি। ইলেকট্রন জোড় সংখ্যা যদি 6 হয়, স্ট্রাকচার হবে অষ্টতলকীয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক অনেকটা ভিভিডি তত্ত্বের মতো দেখতে পাচ্ছি, অনেকটা ভিভিডি তত্ত্বের মতো দেখতে পাচ্ছি, যদি এখানে পুরোপুরি তত্ত্বটা বলা হয়নি, জাস্ট অনেকটা দেখতে পাচ্ছি। তাহলে ইলেকট্রন জোড় সংখ্যা যদি 2 হয়, সরলরৈখিক হয়। আচ্ছা তোমরা বলেছো না ইলেকট্রন জোড় সংখ্যা 2 এর সঙ্গে সঙ্গে সরলরৈখিক হওয়ার জন্য সংক্রমকগত হয়। অবভিয়াসলি আগে যেটা পড়িয়েছিলাম কি এসপি, তাহলে এসপি যদি এসপি হয় তাহলে সরলরৈখিক হবে। আচ্ছা এসপি যদি গুণিত হাতে, এসপি হাতে গুণে দেখো এস পি, তাহলে কটা হচ্ছে 2, তাহলে দেখো 2। হ্যাঁ মজার জিনিসটা আছে। তাহলে এস, এটা তোমাদের শর্ট নিয়ম শেখাচ্ছি, পরীক্ষার সময় কিভাবে তাড়াতাড়ি করবে। সংক্রান্ত দশা না থেকেও আমি কিভাবে সংক্রান্ত দশা মুখোমুখি বের করতে পারবো। ওই ছবি দিয়ে করে আমরা সংক্রান্ত দশা বের করবো না, মুখোমুখি সংক্রান্ত দশা বের করবো। আমরা একটা দেখছি আমরা সংক্রান্ত দশা কিভাবে ছক এক এক করছেন, কিন্তু মুখোমুখি গিয়ে সংক্রান্ত দশা 1 নম্বরে কোশ্চেন করবো। মুখে মুখে কিভাবে সংক্রান্ত দশা নির্ণয় করবো 1 নম্বরের কোশ্চেনের জন্য কিভাবে শেখাচ্ছি দেখো। 2 মানে একটা এস একটা পি, তাহলে এসপি। 3 হলে একটা এস দুটো পি, তাহলে sp2। 4 হলে একটা এস তিনটে পি, তাহলে 4 sp3। 5 হলে একটা এস তিনটা পি একটা ডি, তাহলে এস 1 3 1 4 1 5 হয়ে গেছে। 6 হলে sp3d2, 3 1 4 2 6। তাহলে আমরা যদি কোনো একটা যৌগিক ইলেকট্রন জোড় সংখ্যা জেনে যাই, সেখান থেকে বলে দিতে পারি তার সংক্রান্ত দশা কত হবে। ইলেকট্রন জোড় সংখ্যা যদি 2 হয়, সংক্রান্ত দশা হবে হাতে গোনা 2 হলে 1 2 মানে sp। যদি ইলেকট্রন জোড় সংখ্যা যদি 3 হয়, তাহলে sp2। ইলেকট্রন জোড় সংখ্যা যদি 4 হয়, sp3। ইলেকট্রন জোড় সংখ্যা যদি 5 হয়, sp3d। ইলেকট্রন জোড় সংখ্যা যদি 6 হয়, sp3d2। এটাই তার ফার্স্ট থিওরি বা প্রথম সূত্রে বলেছিল যে কোন একটা যৌগের সংকর কক্ষে অবস্থিত ইলেকট্রন জোড়ই তার জ্যামিতিক আকৃতিকে নির্দেশ করে। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় সূত্র। সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি বলেছে না, দ্বিতীয় সূত্র তারা বলছে যে যদি কোনো যৌগে, যেটা সমস্যা হয়েছিল ভিভিডি তত্ত্বে, সেটাই ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় সূত্রে। এটাই আমি দ্বিতীয় সূত্রে সেই কথাই বলবো যেটা আমরা ভিভিডি তত্ত্বের সমস্যা পেয়েছিলাম। যদি কোনো যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, এটাই তো ছিল ভিভিডি তত্ত্বের সমস্যা। যদি কোনো যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তবে দেখা যায় সেই যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে বন্ধন জোড়ের মধ্যে, ইলেকট্রনের জোড়ের মধ্যে একটা অনিয়মিত সংঘর্ষ লক্ষ্য করা যায়। রিপিট, যদি কোনো যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তাহলে ওই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে বন্ধন জোড়ের ইলেকট্রনের মধ্যে অনিয়মিত বিকর্ষণ লক্ষ্য করা যায়, এবং এই বিকর্ষণের কারণে ওই যৌগের যে জ্যামিতিক আকৃতি হওয়া উচিত ছিল, সেই জ্যামিতিক আকৃতি থেকে তারা বিকৃত হয়, ডিস্টর্টেড হয়, এবং বিকৃত হওয়ার জন্য তাদের ভিন্ন ভিন্ন জ্যামিতিক আকৃতি লক্ষ্য করা যায়।
ব্যাপারটা একটু খুব মজার জিনিস, একটু মজা করে ভাবলে হবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে এটা একটা ষাঁড় রাস্তায় ঘুরছে, আর বন্ধন জোড় হচ্ছে একটা গরু যেটা দড়িতে বাঁধা আছে। এটা তোমরা নিজেরাই ফিল করো যে ষাঁড়টা নিজের খুশি মতো চারদিকে ছুটে বেড়াতে পারবে, দ্যাট মিনস এ ফ্রি। কিন্তু বন্ধন জোড় ইলেকট্রনটা কেউ টেনে রেখেছে, যেমন গরুকে দড়িতে খুঁটিতে বাঁধা আছে, তাহলে সে ফ্রি হতে চাইলে পারবে কি? পারবে না। কিন্তু ষাঁড়টা অনেকটা ফ্রি হয়ে রাস্তায় ঘোরাফেরা করবে, দ্যাট মিনস সে ফ্রি হয়ে চারদিকে সংঘর্ষ করতে পারবে। তাই কারণে দেখা যায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণটা সর্বাধিক হয়, মানে তাদের মধ্যে ঠেলাঠেলি বা বিকর্ষণ বা মারামারি করতে অনেক সুবিধা হয়, যেটা একটা বাঁধা গরুর ক্ষেত্রে সম্ভব হয় না। সেটাই বলেছে ভেসপারের সেকেন্ড লতে, যে কোন একটা যৌগের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকলে তাদের এই নিঃসঙ্গ ইলেকট্রনের সঙ্গে বন্ধন জোড়ের মধ্যে একটা অনিয়মিত সংঘর্ষ লক্ষ্য করা যায়, ফলে তার জ্যামিতি আকৃতির মধ্যে ভিন্নতা বা ভিন্ন ভিন্ন জ্যামিতি আকৃতির সৃষ্টি হতে পারে। এবং সেই বিকর্ষণটা কি রকম হবে সেটা বলে দিয়েছে। বিকর্ষণের ক্রম, বিকর্ষণটা কেমন হবে না, এলপি, এলপি মিন্স লোন পেয়ার, লোন পেয়ার মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এলপি মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি। দেন এলপি বিপি, নিঃসঙ্গের সঙ্গে বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণটা তাতে একটু কম। বুঝেছি? বিপি বিপি, বিপি মানে ব্লাড প্রেশার নয়, বুঝতে পারলে? ব্লাড প্রেশার মাপবে না আবার। বিপি মানে বন্ধন জোড়, বিপি বন্ড পেয়ার। তাহলে কোথায় বিকর্ষণ হচ্ছে বেশি? লোন পেয়ার। তার বিকর্ষণ কোথায় বেশি? লোন পেয়ার বন্ড পেয়ার। তার বিকর্ষণটা কোথায় বেশি? বন্ড পেয়ার। তার বিকর্ষণের ক্রম হচ্ছে সবচেয়ে বেশি নিঃসঙ্গ, মানে সবচেয়ে বেশি স্ট্রাকচারটার মধ্যে ডিস্টর্টেড বা বিকৃতি আসবে। কোথায় বেশি আসবে? সবচেয়ে বেশি বিকৃতি আসবে এইখানে, আর সবচেয়ে কম বিকৃতি আসবে এইখানে। ক্লিয়ার করতে পেরেছি? এই কারণে দেখা যায় যে দ্বিতীয় সূত্রে এইখানে বলেছে যে এই কারণে দেখা যায় অ্যামোনিয়ার ক্ষেত্রে আকৃতিটা বিকৃতি হয়েছিল। কেন? অ্যামোনিয়ার মধ্যে কি দেখছিলে তোমরা? একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর তিনটে বন্ধন জোড়, ওই জন্য অ্যামোনিয়াটা চতুস্থলকী না হয়ে জ্যামিতি আকৃতিটা কি হয়ে গেল? পিরামিডীয়। কিসের জন্য হলো? ডিস্টর্টেড বা বিকৃতি হওয়ার জন্য, জ্যামিতি আকৃতিটা বিকৃত হওয়ার জন্য। ক্লিয়ার? থার্ড ল বা তৃতীয় সূত্রে তিনি কি বলেছেন? তৃতীয় সূত্রে তিনি কি বলেছেন? তৃতীয় সূত্রে তিনি বলেছেন যে একটা যৌগে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ যত বৃদ্ধি পাবে, ওই যৌগের বন্ধন জোড়গুলির মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পাবে ও বন্ধন কোণ তত বৃদ্ধি পাবে। কি বললাম? কোন একটি যৌগে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি পায়, তত বন্ধন জোড়গুলির মধ্যে বিকর্ষণ তত বৃদ্ধি পাবে, আর বন্ধন জোড়গুলির মধ্যে বিকর্ষণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বন্ধন কোণ ক্রমশ বৃদ্ধি পাবে। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে। NH3, that means অ্যামোনিয়া, আর আছে PH3, যেমন হচ্ছে নাম হচ্ছে ফসফিন। দেখো দুজনের ক্ষেত্রেই কটা বন্ধন জোড়? 1 2 3, 1 2 3, তা দুজনের বন্ধন জোড় কিন্তু তিনটে। কটা নিঃসঙ্গ জোড়? এরও একটা, এর একটা, একটু বলা হয় নিঃসঙ্গ জোড়, মানে কারোর সঙ্গে জোড় নেই। তাহলে এক্ষেত্রে দেখো কার বন্ধন কোণটা বেশি হবে না, কোশ্চেন বলছে বন্ধন কোণটা কার বেশি হবে? এর বন্ধন কোণটা বেশি হবে। নিয়ালের বন্ধন কোণটা কত হয়? 107 ডিগ্রি। তাহলে বন্ধন কোণটা কার বেশি হবে? NH3 বেশি হবে। কেন? তুমি নিজে দেখো দুজন পার্শ্ববর্ণ হিসেবে কে আছে? হাইড্রোজেন আছে, এর পার্শ্ববর্ণ হাইড্রোজেন, এরও পার্শ্ববর্ণ হাইড্রোজেন, কিন্তু এর কেন্দ্রীয় অণুকে নাইট্রোজেন, এই কেন্দ্রীয় অণুকে ফসফরাস। তোমরা জানো তড়িৎ ঋণাত্মকতা মানে ফোন কল স্পিড, ঋণাত্মকতা মানে আমরা সবসময় মনে রাখবো ফোন কল স্পিড, মানে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, ফসফরাস,
তড়িৎদ্রতার ক্রম সমান হবে ফোন কল স্পিড, মানে সবচেয়ে বেশি ক্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন, তারপরে সালফার, তারপরে ফসফরাস। তাহলে দেখো এখানে নাইট্রোজেন ফসফরাস মধ্যে কার তড়িৎ বেশি? অবভিয়াসলি নাইট্রোজেন গ্রেটার দেন ফসফরাস। কি বলেছে? যদি কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর তড়িৎদ্রতা বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাদের বন্ধন জোড়গুলির মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পাবে আর বন্ধন কোণও বৃদ্ধি হবে। জাস্ট এইরকম একটা বন্ধন, বিকর্ষণ যদি বেড়ে যায় তাহলে বড় হবে। এই তো বন্ধন ছিল, বিকর্ষণ বাড়িয়ে দিলাম মানে বন্ধন কোণটা বড় হয়ে যাবে। যত বিকর্ষণ বাড়বে তার বন্ধন তত বড় হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ভেসপারের তৃতীয় সূত্রে বলেছে, কোনো একটি যৌগে কি বললাম, কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ জোড়ের সংখ্যা বৃদ্ধি, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎদ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বন্ধন জোড়গুলোর মধ্যে বিকর্ষণ মাত্রা বৃদ্ধি পায় এবং তাই বন্ধন কোণের মান বৃদ্ধি পায়। যদি কোনো যৌগে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎদ্রতা যত বৃদ্ধি পাবে বন্ধন জোড়গুলোর মধ্যে বিকর্ষণ বৃদ্ধি হবে, বন্ধন কোণ বৃদ্ধি হবে। কিন্তু যদি পার্শ্ব পরমাণু তড়িৎদ্রতা বৃদ্ধি পায়, কেন্দ্রীয় নয় পার্শ্বীয়, সেক্ষেত্রে বন্ধন কোণ ক্রমশ হ্রাস পাবে। কেন্দ্রীয় পরমাণু তড়িৎদ্রতা বৃদ্ধি পেলে বন্ধন কোণ বাড়বে, পার্শ্ব পরমাণু তড়িৎদ্রতা বৃদ্ধি পেলে বন্ধন কোণ কমবে। ক্লিয়ার? এটা ছিল ভেসপারের থার্ড ল। লাস্ট সূত্র এটা ভেসপারের ফোর্থ ল বা চতুর্থ সূত্র। ভেসপারের ফোর্থ ল বা চতুর্থ সূত্র কি বলছে? যদি কোনো যৌগের মধ্যে বহু বন্ধন লক্ষ্য করা যায়, বহু বন্ধন মিন্স মাল্টিপল বন্ড, অর্থাৎ একটা সিঙ্গেল বন্ড আছে আবার একের বেশি পাই বন্ড আছে বা ন্যূনতম একটা পাই বন্ড আছে, মানে যেখানে বহু বন্ধন আছে মানে মোর দেন সিঙ্গেল বন্ড, মানে ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। তাহলে যেখানে মোর দেন ডাবল সিঙ্গেল বন্ড হবে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকর্ষণ বৃদ্ধি পায় আর বন্ধন কোণ ক্রমশ বৃদ্ধি পায়। তো যদি কোনো যৌগে বহু বন্ধন লক্ষ্য করা যায়, বহু বন্ধনগুলির মধ্যে বিকর্ষণ মাত্রা বৃদ্ধি পাবে আর বন্ধন কোণ বৃদ্ধি হবে। তাহলে এটা একটা বন্ধন ছিল, বিকর্ষণ বেড়ে গেছে মানে বন্ধন কোণ ক্রমশ বেড়ে গেছে। এই জন্য হচ্ছে কোনো যৌগে যদি বহু বন্ধন লক্ষ্য করা যায় তাহলে বহু বন্ধনের মধ্যে বিকর্ষণ মাত্রা সর্বাধিক, তাই বন্ধন কোণের মানও ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে বিকর্ষণের ক্রম কি হবে? বিকর্ষণের ক্রম কি হবে? বিকর্ষণের ক্রম হচ্ছে বহু বন্ধন গ্রেটার দেন বহু বন্ধন বিকর্ষণ সবচেয়ে বেশি, নেক্সট বহু বন্ধন এক বন্ধন, নেক্সট এক বন্ধন তাহলে কোথায় বিকর্ষণ সবচেয়ে বেশি হবে? বহু বন্ধনের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি হবে। তারপরে কোথায় হবে? বহু বন্ধন এক বন্ধন, তারপরে কোথায় হবে? এক বন্ধন। তাহলে যেখানে বিকর্ষণের মাত্রা বেশি সেখানে বন্ধন কোণও বেশি। এই চারটা সূত্র দ্বারা আমরা কোন একটা যৌগে যদি নিঃসঙ্গ জোড় থাকে তখন তার যে জ্যামিতি আকৃতি যে ভিন্নতা লক্ষ্য করা যায় সেটা আমরা এই তত্ত্বে দেখাতে পারি। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে এই ভেসপার তত্ত্বে কি হবে কোনো যৌগের জ্যামিতি আকৃতি নির্ণয় করা হলো। এটা কি বললো যে জ্যামিতি আকৃতি যে বিকৃতি হবে সেটা প্রকাশ করছে, কিন্তু জ্যামিতি আকৃতি বিকৃত হয়ে কি হবে সেটা কিন্তু এখানে বললো না, যেটা এই ভেসপার তত্ত্বেই আমরা পরের দিন দেখাবো যে কিভাবে একটা যৌগের জ্যামিতি আকৃতি বিকৃত হয়ে নতুন জ্যামিতি আকৃতি তৈরি হচ্ছে। নেক্সট ডেটে আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। আজকে এখানেই কমপ্লিট। ওকে।